একটা বই প্রকাশ করতে হলে আসলে কি করতে হবে, এটা আমি এই প্রশ্ন যখন সাধারণ পাঠকদের করি তাদের মধ্যে অনেকেই জবাব দেন যে আমি শুনেছি যে প্রকাশককে টাকা দিয়ে প্রথম বইটা বের করতে হয়। এমন না যে প্রত্যেকটা পাঠকের ব্যক্তিগত মতের জন্য লেখক দায়ী, কিন্তু মতগুলোকে যেভাবে প্রভাবিত করা হচ্ছে সেটার জন্য লেখক অবশ্যই দায়ী, কারণ ওই বইটার উপর ভিত্তি করে পাঠক মতগুলো তৈরি করছে। স্টিফেন কিং এর নাম হয়তো শুনছেন। স্টিফেন কিং ইজ আ ভেরি ফেমাস রাইটার। স্টিফেন কিং তার ক্যারিয়ারের প্রথম প্রায় অর্ধেকটা জুড়ে উনি শুধু প্রত্যাখ্যাত হয়েছেন বিভিন্ন প্রকাশকের কাছ থেকে। এখন উনি স্টিফেন কিং বিশ্বের সব থেকে বিখ্যাত হরর লেখক। অনুবাদের একটা লাইনের পিছনে কিছু চিন্তা ভাবনা থাকতে হয়, সেই চিন্তা ভাবনার ক্ষেত্রে এই দুইটা বিষয় হচ্ছে গিয়ে মনোযোগ দেওয়ার মতো। একটা হচ্ছে সংস্কৃতির কনটেক্সট আর একটা হচ্ছে ইতিহাসের কনটেক্সট। বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি এক ধরনের জাদু চর্চায় আগ্রহী ছিলাম আর কি, একটা রিচুয়াল ম্যাজিক যেটার নাম হচ্ছে গিয়ে কেওয়াস ম্যাজিক। এটার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ইচ্ছাকে কাজে লাগিয়ে, অবচেতন মনকে কাজে লাগিয়ে মহাবিশ্বকে দিয়ে এমন কিছু একটা করানো যেটা সাধারণত এমনিতে ঘটার কথা না। আমাদের ইউনিভার্স যেমন, সেটাতে আসলে জাদুর প্রয়োজন নেই, এটা এমনিতেই অনেক আনপ্রেডিক্টেবল এবং অদ্ভুত একটা মহাবিশ্বে আমরা থাকি। পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে এক এক রকম। আমি একটা ফুল যেভাবে দেখি আরেকজন মানুষ সেই ফুল একইভাবে দেখবে না, বইয়ের ক্ষেত্রেও তাই। আমার বইটা আমার কাছে যেমন, সেটার অর্থ আমার কাছে একটা, আমার পাঠকের কাছে সম্পূর্ণ অন্য একটা অর্থ হতে পারে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2-এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি লেখকদের লেখক জীবনী, বই এবং তাদের চিন্তাধারা সম্পর্কে। দর্শক, সেই লক্ষ্যে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন বর্তমান সময়ের লেখক অনুবাদক তানজিম রহমান, এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সানজিদা সাফরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। ভাইয়া, বর্তমান সময়ে অনেক তরুণরাই লেখালেখি করছে, আপনিও করছেন। তরুণদের এই যে লেখালেখির জগতে আসা, এবং এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং, আপনার জন্য নিশ্চয়ই ছিল। এবং আমি আসলে আপনার এই যে যে চ্যালেঞ্জিং ব্যাপারটা, এই গল্পটা সম্পর্কে আমি একটু জানতে চাই যে আপনার লেখালেখির কেন আপনার আগ্রহ হলো যে আসলে আপনি লেখালেখি করতে চাচ্ছেন, বা এটার পেছনে আপনার পরিবারের কোনো সহযোগিতা ছিল কিনা, আপনি কোনো সাপোর্ট পেয়েছেন কিনা, সেই গল্পটা যদি আমাদেরকে একটু জানাতেন। আমি আপনার সাথে একটা জায়গায় একমত যে তরুণদের জন্য লেখালেখিতে আসাটা শুরুতেই একটু চ্যালেঞ্জিং লাগে, কারণ বই লেখা শুরু করার আগে আসলে বোঝা যায় না যে এটা কত বড় একটা কমিটমেন্ট। অন্যান্য শিল্পের সাথে সাহিত্যের একটা বড় পার্থক্য আমি মনে করি এই জায়গায় যে একটা গান হয়তো 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে রচনা করা যেতে পারে, 1 বছরে রচনা করা যেতে পারে, কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে কোনো উপন্যাস বা গল্প লেখা সম্ভব কিনা আমার সে ব্যাপারে সন্দেহ আছে। তো একটা বড় চ্যালেঞ্জ তরুণদের জন্য, যাদের মাথায় গল্প আছে, যারা বই পড়ে, তাদের সবার মধ্যে সাধারণত একবার হলেও লেখার ইচ্ছা থাকে। আমি মনে করি সবারই বলার মতো একটু গল্প থাকে, কারণ যারা বই পড়ে আমার মনে হয় তারা গল্পে চিন্তা করে, তারা নিজের অভিজ্ঞতা বা পৃথিবীকে দেখার জন্য গল্পের ফর্মটাকে ব্যবহার করে, যে শুরু, মিডল, শেষ, এভাবে চিন্তা করে যে পুরো একটা ঘটনা যেটা ঘটলো এটা একটা গল্প। আমার একটা পরীক্ষা আমার জীবনের একটা গল্প হতে পারে, আমার একটা ইন্টারভিউ আমার একটা জীবনের একটা গল্প হতে পারে। যারা পাঠক তারা এইভাবে দুনিয়াটাকে দেখে আমার মনে হয়। কিন্তু মাথায় যেটা আছে সেটা যখন আমি লিখতে যাচ্ছি, সেটা কাগজে হোক বা স্ক্রিনে হোক, টাইপ করে হোক বা কলমে হোক, তখন আমি দেখতে পাই যে লেখার কাজটা আসলে অনেক সময় সাপেক্ষ। অনেক টাইম লাগে একটা উপন্যাস লিখে শেষ করতে, অনেক টাইম লাগে একটা গল্প লিখে শেষ করতে। তো এইটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ তরুণদের জন্য। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে এখনো আসলে বাংলাদেশের একটা বই প্রকাশ করতে হলে কি করতে হবে সেই ব্যাপারে বেশিরভাগ তরুণের ধারণা পরিষ্কার না, রাইট? এখন তো লেখালেখির একটা ভালো মিডিয়াম আমি মনে করি হচ্ছে ফেসবুক, যে অনেকেই সেখানে লেখা শুরু করে তারপরে বই প্রকাশের দিকে যায়। শুধু ফেসবুক সেলিব্রিটিদের কথা বলছি না, আসলে এমন অনেক কিশোর তরুণ লেখক লেখিকা আছেন যারা ওখানে লেখাটা শুরু করেন, প্র্যাকটিস করেন, যেসব লেখায় ওনারা দেখছেন যে ভালো প্রতিক্রিয়া আসছে, সেই রকম লেখার ব্যাপারটা ওনারা কন্টিনিউ করেন, সেভাবে চালিয়ে যান আর কি। তারপরে তাদের বই লেখার আত্মবিশ্বাস আসে,
রাইট? ওটা হয়তো ওই ফেসবুক না থাকলে হতো না। সো ফেসবুকের লেখালেখির ব্যাপারে আমি প্রচুর দুর্নাম শুনি, কিন্তু আমার মনে হয় এটা ফেসবুকে লেখার একটা বেশ ভালো দিক। কিন্তু একটা বই প্রকাশ করতে হলে আসলে কি করতে হবে, এটা আমি এই প্রশ্ন যখন সাধারণ পাঠকদের করি, তাদের মধ্যে অনেকেই জবাব দেন যে আমি শুনেছি যে প্রকাশককে টাকা দিয়ে প্রথম বইটা বের করতে হয়। এটা কিন্তু বেশ ভুল ধারণা। প্রকাশকরা আসলে মানে বই লেখার জন্য টাকা নেন, এটা আমার ধারণা যে এক সময় এই প্রচলনটা থাকলেও এখন এটা খুবই কমে আসছে। অন্তত আমার মানে পরিচিত সার্কেলের মধ্যে এই জিনিসটা আমি দেখি নাই কখন। ইটস ভেরি রেয়ার। তো বই প্রকাশ করতে হলে আমার কি করতে হবে? বই প্রকাশ করতে হলে যেটা করা দরকার সেটা হলো সবার আগে প্রকাশক বা প্রকাশনীর সাথে যোগাযোগ করতে হবে। সেটা ইমেইলের মাধ্যমে হোক, ডাক যোগাযোগ হোক, অথবা আপনি ফেসবুকে সরাসরি প্রকাশককে নক দিয়ে বলতে পারেন যে আমার মাথায় একটা গল্প আছে, আমি সেই গল্পটা লিখতে চাই, আপনারা কি এই ব্যাপারে আগ্রহী কিনা। গল্পটার ব্যাপারে তাকে একটা ধারণা দিতে পারেন, 4-5 লাইনের একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারেন যে আমার গল্পটা হচ্ছে এই বিষয়। তারপরে সেই প্রকাশক আগ্রহী না হলে আরেক প্রকাশকের কাছে যেতে হবে। স্টিফেন কিং এর নাম হয়তো শুনছেন। স্টিফেন কিং ইজ আ ভেরি ফেমাস রাইটার। স্টিফেন কিং তার ক্যারিয়ারের প্রথম প্রায় অর্ধেকটা জুড়ে উনি শুধু প্রত্যাখ্যাত হয়েছেন বিভিন্ন প্রকাশকের কাছ থেকে। নিউ ইয়র্ক টাইমসে বোধহয় ওনার 10 বার না 12 বার, সরি দ্য নিউ ইয়র্কারে ওনার 10 বার না 12 বার গল্প পাঠাতে হয়েছে। প্রত্যেকবার ওনাকে প্রত্যাখ্যান করা হয়েছে যে না, এই গল্পটা আমাদের স্ট্যান্ডার্ডের না। এখন উনি স্টিফেন কিং, বিশ্বের সব থেকে বিখ্যাত হরর লেখক। তো এই জন্য তরুণদের দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে এইটা, যে প্রত্যাখ্যান আসবে, এটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আর কি, যদি লেখালেখি করতে চায় তাহলে। এবং তৃতীয় যে চ্যালেঞ্জটা, যেটা আসলে আমার মানে মনে হয় যে সব থেকে কঠিন, সেটা হচ্ছে গিয়ে যে যেই গল্পটা মাথায় আছে সেটাকে লেখার প্রসেসটা জানতে হবে। রাইট? একটা উপন্যাস আপনি যখন লিখে ফেললেন, কোন উপন্যাসে আসলে একবারে লেখা হয় না, সেটা খুবই রেয়ার। বিশাল মাপের জিনিয়াস না হলে কেউ আসলে এক বসায় একটা নিখুঁত উপন্যাস অথবা একটা খুবই ভালো উপন্যাস লিখতে পারে না। রাইটিং ইজ রিরাইটিং। যতবার লেখা মানে যতবার আপনি একটা উপন্যাস লিখবেন, আপনার সেটাতে সম্পাদনায়, নতুন করে লেখায়, যে জায়গাগুলো দুর্বল ছিল ওই জায়গাগুলোকে শক্তিশালী করে সময় দিতে হবে। তো আমার মনে হয় যে এই 3টা ধাপ তরুণদের বাংলাদেশে মানে প্রকাশনা শিল্পে অংশগ্রহণ করতে সাহায্য করতে পারে, এবং আমার ধারণা এই 3টা ধাপেই তরুণদের জন্য সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ থাকে। রাইট? একটা হচ্ছে গিয়ে যেই ব্যাপারটা নিয়ে ওরা ভাবছে সেটাকে লিখতে চেষ্টা করা, 2 হচ্ছে গিয়ে প্রকাশকের সাথে যোগাযোগ করা, প্রকাশনার ব্যবস্থা করা, আর 3 হচ্ছে যেই লেখাটা লিখছে সেটাকে ভালো করার জন্য বারবার লেখাটায় ফিরে আসা। রাইট? আই থিঙ্ক দোজ আর দ্য 3 মেইন চ্যালেঞ্জেস বাংলাদেশের তরুণ লেখকদের জন্য। আশা করি আপনার প্রশ্নটার উত্তর দিতে পেরেছি। ভাইয়া, আপনি অনুবাদ করেন। এই যে একটা আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, যখন আপনি নিজের সংস্কৃতির সাথে মানে সংস্কৃতির মানুষকে আসলে বোঝাতে চাচ্ছেন, তখন একটা বেশ বড় চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে হয়। যে দেখা যায় যে ওই যে বলে না, অন্য এক দেশের বুলি আরেক দেশের গালি। হ্যাঁ, তো আপনি যখন অনুবাদ করতে যান তখন কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আপনার সামনে আসে। এবং এই যে তারপরেও আপনি অনুবাদটাকে বেছে নিয়েছেন এবং খুব স্বাচ্ছন্দ্যেই আপনি হচ্ছে এই কাজটা করেন। তো আপনার কাছে মনে হয় নাই যে মানে এটা আসলে আমার জন্য একটু টাফ হয়ে যেতে পারে, বা মানুষ আসলে কিভাবে নিবে, সব সাধারণ মানুষকে আমি আসলে বোঝাতে পারবো কিনা? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। তো অনুবাদের ব্যাপারটা কি, আমার কাছে মনে হয় অনুবাদ হচ্ছে ভাষার অনুবাদ না, অনুবাদ হচ্ছে কালচারাল ট্রান্সলেশন। একটা সংস্কৃতিকে আরেকটা সংস্কৃতির কনটেক্সটে বোধগম্য করা। কনটেক্সট ব্যাপারটা এখানে খুব ইম্পর্টেন্ট। একটা উদাহরণ দিই, যে এখন তো ধরেন নেটফ্লিক্সের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে এবং আমাদের মুভি থিয়েটারগুলোর কল্যাণে প্রচুর মানুষ হলিউডের সিনেমার সাথে পরিচিত। আগে হয়তো এতটা দেখতো না, কিন্তু এখন হলিউডের সিনেমা এবং আমেরিকান মৌখিক ভাষার সাথে প্রচুর মানুষ পরিচিত, আমেরিকান ইংলিশের সাথে। তো ওদের ওখানে অনেক প্রচলিত কথা আছে, যে কথাগুলো বাংলায় সরাসরি অনুবাদ হয় না। হোয়াটসঅ্যাপ, এই কথাটা বাংলা কি হতে পারে? মানে এটার বাংলা যখন আমি করতেছি তখন আমার চিন্তা করতে হয় যে এই হোয়াটসঅ্যাপ কথাটা যদি একজন বাঙালি মানুষ বলতো তাহলে সে কিভাবে বলতো। এটার মানে আক্ষরিক অনুবাদ হবে, হোয়াটসঅ্যাপের আক্ষরিক অনুবাদ হবে গিয়ে
কেমন আছো, কিন্তু কেমন আছো বললে যে ভদ্রতাটা থাকে হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু তার থেকে একটু কম ভদ্রতা থাকে, রাইট? হোয়াটসঅ্যাপ কথাটা হলো কি একজন বন্ধুর সাথে তার একজন বন্ধুকে বলে, ওটা একটু ক্যাজুয়াল একটা কথা। সো ওটা যখন আমি বাংলা করছি তখন আমার চিন্তা করতে হবে যে আচ্ছা আমেরিকার সংস্কৃতির কনটেক্সটে ওই প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ কথাটার মানে হচ্ছে গিয়ে কিরে কি অবস্থা। তখন আমার চিন্তা করতে হবে যে যেই চরিত্রটা বইয়ে আরেকটা চরিত্রকে এই কথাটা বলছে ওদের সম্পর্কটা কেমন, ওরা কি বন্ধু? যদি বন্ধু হয় তাইলে ওইটার বাংলাটা হবে এরকম, কিরে কি খবর বা কিরে কেমন আছিস, যেন একটু ক্যাজুয়াল একটা ব্যাপার থাকে, ওটার মধ্যে দিয়ে যেন ওদের বন্ধুত্বটা প্রকাশ পায়। সো যখন আমি অনুবাদ করছি তখন শুধু শব্দগুলোর আক্ষরিক অর্থ ছাড়াও আমার পুরা সংস্কৃতি নিয়ে চিন্তা করতে হচ্ছে। আমেরিকান সংস্কৃতিতে এই শব্দটা কি এবং বাংলাদেশের সংস্কৃতিতে এই শব্দটা কি হতে পারে। তো এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় অনুবাদ করার সঠিক বলবো না, কিন্তু মোটামুটি যুক্তিসঙ্গত একটা পদ্ধতি অন্তত আমার কাছে। সো এইটা আরেকটা অংশ হচ্ছে গিয়ে যে আমি এই বর্তমানে দ্য মিথ অফ সিসিফাস নামে একটা প্রবন্ধ অনুবাদ করছি অবসর প্রকাশনের জন্য। তো ওইটা আবার একটা অন্য ধরনের অনুবাদের চ্যালেঞ্জ নিয়ে আসে। কেমন যে যখন এই বইটার লেখকের নাম হচ্ছে আলবের কামু, প্রসিদ্ধ লেখক, অসাধারণ লেখক এবং দার্শনিক হিসেবে উনি যথেষ্ট পরিচিত ছিলেন, যদি উনি নিজেকে দার্শনিক মনে করতেন না, কিন্তু এটা অন্য আলাপ। তো উনি যখন এই প্রবন্ধটা লিখেছেন তখন উনি এটা মাথায় নিয়ে লেখেননি যে এটা সব মানুষ পড়বে, রাইট? এটা সার্বজনীন লেখা ছিল না, এই লেখাটা দর্শনের ধারায় লেখা। এবং ওনার সময় অন্য যেসব অস্তিত্ববাদী দার্শনিকেরা ছিলেন তাদের আলোচনার কাউন্টার হিসাবে, বিতর্ক হিসেবে তিনি এই লেখাটা লিখেছিলেন। সো এই লেখায় এমন অনেকগুলো রেফারেন্স আছে যে রেফারেন্সগুলোর কোনো ব্যাখ্যা এই ওনার লেখায় নাই। উনি হঠাৎ করে একজন দার্শনিকের নাম বলেন, যে দার্শনিকের নাম হয়তো এই প্রবন্ধের অন্য কোথাও আসেনি, কিন্তু যেই লেখাটা প্রথমবারের মতো পড়ছে সে যদি দার্শনিককে না চেনে তাহলে তার ধাক্কার মতো লাগবে যে মার্টিন হেইডেগারকে, তার কথা এখানে হঠাৎ করে কেন বলছে, আমি কেন এই লোকটাকে চিনব। তো এই ধরনের বই অনুবাদ করার ক্ষেত্রে তখন আমার চিন্তা করতে হয় যে কোন কোন জায়গায় আমার আলাদা কনটেক্সট দেওয়া দরকার, আলাদা প্রেক্ষাপট দেওয়া দরকার, যে আমার পাঠক হয়তো এই বিষয়টার সাথে পরিচিত না। কামু তো বইটা অনেক আগে লিখেছিলেন, ওই সময়ের মানুষ, ওই সময়ের দার্শনিকেরা এই বিষয়গুলো জানতো। 2023-এর একজন বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অথবা একজন 30 বছর বয়সী চাকরিজীবী মানুষ হয়তো সেগুলো জানবেন না। তো তাদের জন্য আমার এই প্রেক্ষাপটগুলো লেখার মধ্যে দিয়ে দিতে হয়। যে মার্টিন হেইডেগারের নাম যখন বলছি তখন আমার আগে লিখে দিতে হয় যে উনি ছিলেন বিখ্যাত জার্মান দার্শনিক, যেন একটা লাইন পড়ে মানুষ বুঝে ফেলে। এভাবেই আসলে অনুবাদের বিষয়গুলো আমার মনে হয় যে অনুবাদের একটা লাইনের পিছনে কিছু চিন্তাভাবনা থাকতে হয়। সেই চিন্তাভাবনার ক্ষেত্রে এই দুইটা বিষয় হচ্ছে গিয়ে মনোযোগ দেওয়ার মতো, একটা হচ্ছে সংস্কৃতির কনটেক্সট আর একটা হচ্ছে ইতিহাসের কনটেক্সট। আপনি তো হচ্ছে লেখালেখি করেন আদি ভৌতিক ব্যাপার স্যাপার, তারপর হচ্ছে জাদুবিদ্যা, হ্যাঁ। তো বর্তমান জেনারেশন কিন্তু এই ব্যাপারগুলোকে মানে বিশ্বাস করে না বলতে গেলেই চলে। এবং দেখা যায় যে আমরা কিন্তু রেডিওতে বেশ জনপ্রিয় কিছু শো আছে, ভূতের গল্প, হ্যাঁ ভূত এফএম, যেগুলো আমরাও একটা সময় আসলে অনেক শুনেছি এবং তো এখনো কিন্তু হয়। তো এইগুলার মানে এটার পরে আসলে আপনার কাছে কেন মনে হলো যে আপনার কাছে কিন্তু অনেক ধরনের সাবজেক্ট ছিল যে আপনি এইটা নিয়ে লিখতে পারেন বা ওটা নিয়ে লিখতে পারেন, সামাজিক লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, প্রেমের উপন্যাস লিখতে পারেন, কিন্তু আপনি সেগুলো করেননি। আপনি এই একটা সেক্টর আপনি আসলে বেছে নিয়েছেন। তো আপনার কাছে কেন মনে হলো যে সবাই আসলে এটা খুব সাদরে গ্রহণ করবে বা মানে এটা আসলে একটা ভালো সাড়া মানে পাবে, এটা কেন মনে হয়েছিল আপনার কাছে? তো এটার বেশ কিছু কারণ আছে। আমার মনে হয় জীবনের যে বড় ঘটনাগুলো ঘটে ওগুলোর পেছনে সাধারণত একটা কারণ থাকে না, 3-4টা কারণ একত্রে হয়ে তারপরে ঘটনাটা ঘটায়। আমি সবগুলো কারণে একটা একটা করে বলি আমার ক্ষেত্রে যেগুলো সত্যি ছিল। একটা কারণ ছিল যে আমার ছোটবেলা থেকে অনেক অ্যাংজাইটি ছিল। তো আমি অপরিচিত জিনিস ভয় পেতাম, নতুন পরিস্থিতি ভয় পেতাম, অপরিচিত মানুষও আমার দেখলে বেশ ভয় লাগতো, টেনশন হতো। টেনশন মেইনলি হতো যে মানুষটা আমাকে কি মনে করবে সেটা নিয়ে। এই পরিস্থিতি যেটাই আমি যাচ্ছি ওইটার সব থেকে খারাপ অবস্থাটা আমার মাথায় আসতো সবার আগে অ্যাংশাস হলো, যেমন হয় মনে হতো যে এভরিথিং দ্যাট কুড গো রং হিয়ার ইজ গোয়িং টু গো রং। মার্ফিস লতে প্রচন্ড বিশ্বাসী ছিলাম। আর আমার মনে হতো যে আমি যা করছি এগুলো সব ভুল হবে। সো এই যে বিষয়গুলো বলতেছি এগুলো সবই হচ্ছে এক এক ধরনের ভয়। এখন অ্যাংজাইটি আর ফিয়ারের মধ্যে একটা পার্থক্য আছে, উৎকণ্ঠার ভয়ের মধ্যে।
ভয় ব্যাপারটা কি, ভয় হচ্ছে কি এমন জিনিসের ক্ষেত্রে হয় যেটার সমাধান চিন্তা করলে বের করা সম্ভব, অথবা যেই ধরনের পরিস্থিতি থেকে আপনি পালানোর একটা সুযোগ হয়তো পাবেন, মুক্তি পাওয়ার একটা সুযোগ পাবেন। আপনার সামনে একটা বাঘ দৌড়ে আসতেছে, তখন ভয় পাইলে লাভ আছে, তখন সাহস দেখানোর কোনো অর্থ নাই, তখন আপনার পালানোর পথ খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে কোটি কোটি বছরের, লাখ লাখ বছরের বিবর্তনের কারণে আমাদের মধ্যে এই জিনিসটা আসছে, এই ইনস্টিংক্টটা আসছে। উৎকণ্ঠার ব্যাপারটা কি, উৎকণ্ঠা হলো গিয়ে যে আপনি আসলে জানেন না যে আপনার এখানে কি করা উচিত, কোনো কিছু করলে কোনো লাভ হবে কিনা, আসলে হয়তো কোনো লাভ হবে না, তারপরেও আপনার একটা অবান্তর ভয় কাজ করে, যেই ভয়টার কোনো উপকারিতা নেই। ওই ভয়টা আপনার ভিতরে ঘুরপাক খাবে, আপনাকে বারবার ভাবাবে যে খারাপটা তো হতে যাচ্ছে, খারাপটা তো হতে যাচ্ছে, এটার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই, তারপর এই জিনিসটাই ঘটবে, আমার কিচ্ছু করার থাকবে না এখানে, ঘটার পর আমার কি হবে, এরকম বারবার টেনশন হতে থাকে, রাইট? সো উৎকণ্ঠার ব্যাপারটা আমাদের থাকার কারণে এই আমি ঠিক বুঝতাম না যে এই জিনিসটা আমি কিভাবে প্রকাশ করব, এবং লেখা ছিল এটা প্রকাশ করার একটা উপায় আমার জন্য। আমার মনে হয় যে সাহিত্য হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি এমন অনেক কিছু নিয়ে কথা বলতে পারবেন যেটা নিয়ে ভদ্র সমাজে কথা বললে আপনাকে চিঠি করা হবে, রাইট? তো এই অ্যাংজাইটির ব্যাপারটা আমার কাছে তখন ছিল এরকম, এবং আমি ভয়ের গল্প পছন্দ করতাম, ফ্যান্টাসি পছন্দ করতাম, ওই একই কারণে যে ওই ইমোশনগুলোর সাথে আমি কানেক্ট করতে পারতাম। তো ওই গল্পগুলো কিভাবে বলতে হয় এটা আমার জানা ছিল ছোটবেলা থেকে। এই দুইটা হলো দুইটা কারণ। আরেকটা কারণ আছে, 3 নম্বর কারণটা একটু মজার, সেটা হচ্ছে আমি একসময় জাদু চর্চা করতাম। তখন আমারও বয়স একটু কম ছিল, তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি এক ধরনের জাদু চর্চায় আগ্রহী ছিলাম আর কি, একটা রিচুয়াল ম্যাজিক যেটার নাম হচ্ছে গিয়ে কেওস ম্যাজিক। কেওস ম্যাজিকের ব্যাপারটা কি, ওটা হচ্ছে গিয়ে জাদু চর্চার যত রকম ধরন আছে তার মধ্যে সব থেকে সহজ, যত রকমের যা কিছু হাতের কাছে আছে সেটা দিয়ে জাদু করা যায়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের ইচ্ছাকে কাজে লাগিয়ে, অবচেতন মনকে কাজে লাগিয়ে মহাবিশ্বকে দিয়ে এমন কিছু একটা করানো যেটা সাধারণত এমনিতে ঘটার কথা না। এটা হচ্ছে ইচ্ছা শক্তিকে ফোকাস করার একটা মেথড, অনেকটা মেডিটেশনের মতো। তো তখন আমি এরকম একটা রিচুয়াল করলাম কেওস ম্যাজিকের মধ্যে, ওই জিনিসটাকে বলে সিজিল ম্যাজিক। ওটার ইয়েটাও খুব মজা, সেটা হচ্ছে যে একটা শব্দ লিখতে হয় একটা সাদা কাগজে, সেই শব্দ থেকে সবগুলা ভাওয়েল ফেলে দিতে হয়। আমি যদি তানজিম লিখি তাহলে ওখান থেকে এ পড়ে যাবে, আই পড়ে যাবে, শুধু টি জেড এম থাকবে, এন থাকবে। এই অক্ষরগুলোকে নিয়ে তারপর নতুন করে সাজাতে হয়, একটা ছবি আঁকতে হয় অক্ষরগুলোকে ঘিরে, যতক্ষণ পর্যন্ত না ওই অক্ষরগুলোর অক্ষর থাকতেছে না, ওগুলা দাগ হয়ে যাচ্ছে, ছবি হয়ে যাচ্ছে। ওই ছবিটা তারপর মাথায় নিতে হয়। এই মাথায় নেওয়ারও বিভিন্ন রকমের পদ্ধতি আছে, যেমন এটা এমন একটা সময় মাথায় নিতে হয় যে সময়টায় আপনার মাথায় অন্য কোনো চিন্তা নেই। ছোটবেলায় আমরা এক ধরনের খেলা খেলতাম না, যে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতাম, ঘুরতাম ঘুরতাম ঘুরতাম, হঠাৎ থেমে যেতাম, তারপর মাথা চক্কর দেওয়া শুরু করতো। সো কেওস ম্যাজিকের ক্ষেত্রে এটাও একটা রিচুয়াল, যে আপনি যদি এটা করেন, যেই মুহূর্তটা আপনি দাঁড়িয়েছেন, যখন আপনার মাথা পাক খাচ্ছে, তখন মাথায় অন্য কোনো চিন্তা সাধারণত থাকে না। সো ওই মুহূর্তটায় আপনার ওই ছবিটা চিন্তা করতে হবে যেটা আপনি কাগজে এঁকেছিলেন। ওই ছবিটা হচ্ছে আপনার ইচ্ছার প্রতীক, যে ইচ্ছাটা আপনি সত্যি করতে চান। তো আমি যে ইচ্ছাটা করেছিলাম ওটা এখন আসলে বলতে সমস্যা নেই, সেটা হলো আমি চাচ্ছিলাম আমার ইউনিভার্সিটির এক টিচারের সাথে বন্ধুত্ব হোক, ছেলে টিচার বলে দেবে, মেয়ে টিচার না। তো ওই টিচারটাকে আমার খুব বেশ পছন্দ হয়েছিল, কারণ উনি গিটার বাজাতে পারতেন, খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন, এবং মানে হি ওয়াজ জাস্ট নাইস পারসন ওভারঅল। তখন মানে ওই ঝোঁকের বসে করেছিলাম। আমি জীবনে অনেকবার প্ল্যান চেট করেছি আমার বন্ধুদের সাথে, কোনোটাই কাজে লাগেনি। বাই দ্য ওয়ে, যখনই কয়েন বা কোনো কিছু নড়াচড়া হয়েছে, গিটারের পিক নড়াচড়া হয়েছে, ওটা আমাদের কোনো বন্ধু অন্যদেরকে ভয় দেখানোর জন্য নাড়ছিল। তো এইটা করেও মানে যখন আমি কেওস ম্যাজিকের রিচুয়ালটা করলাম, তারপর আমি ভুলে গেছিলাম যেটা আমি করছিলাম, এটা আমার মাথায় ছিল না এই ব্যাপারটা। তার 2-3 মাস পরে আমি খবর পেলাম যে আমার এক বান্ধবীর ফ্রেন্ডকে আমার এই স্যার বিয়ে করবেন। রাইট, বেশ আউট অফ নোয়ার। আমি একদমই জানতাম না যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে বা ওরা একজন আরেকজনকে চেনে। তো এই যে বিয়ে করার প্রসঙ্গটা, এইটার পর থেকে দেখলাম স্যার এসে আমাদের সাথে বেশ সময় কাটানো শুরু করলেন, কারণ আমার বান্ধবীকে উনি বিয়ে করছেন। এক পর্যায়ে ওই সময় আমার যারা খুব মানে ক্লোজ ফ্রেন্ড ছিল, তাদের সবার একটা ব্যান্ড ছিল। আমি কিছু বাজাতে পারি না, কিন্তু ওরা বাজাতে পারতো, আমি ওদের ভক্ত ছিলাম, ওদের সাথে যাইতাম সব জায়গায়। তো ওই ব্যান্ডের সাথেও স্যার বললেন যে আমাদের ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান করবেন, একটা অনুষ্ঠানে ওনারা বাজাবেন সবাই। সেটা নিয়ে ওরা একসাথে মানে জড়ো হলো, প্র্যাকটিস করে জ্যাম ট্যাম করলো, ওইখানে আমিও গেলাম, স্যারের সাথে আমার কথাবার্তা হলো, এক ধরনের বন্ধুত্ব সৃষ্টি হলো। তো আমার তখন প্রশ্ন আসলো যে এই জিনিসগুলো যে ঘটছে,
এগুলো কি এমনি ঘটতো নাকি আমি ওই জিনিসটা করেছিলাম দেখে ঘটছে, রাইট? আমি ওই জাদুটা ট্রাই করেছিলাম দেখে ঘটছে কিনা। সো আসলে ওটার উত্তর এখন আমার কাছে নাই, এবং সত্যি কথা বলতে আমি আসলে জাদুতে বিশ্বাস করি না, আচ্ছা। রাইট? আমার মনে হয় না যে আমাদের ইউনিভার্স যেমন সেটাতে আসলে জাদুর প্রয়োজন নেই। এটা এমনিতেই অনেক আনপ্রেডিক্টেবল এবং অদ্ভুত একটা মহাবিশ্বে আমরা থাকি। কিন্তু ওই ঘটনার পর থেকে জাদুর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করা শুরু করে, রাইট? সো এই তিনটা কারণে আমার মনে হয় যে মানে জাদু, ভয়, ফ্যান্টাসি এই জায়গাটায় আমার লেখালেখি শুরু হয়। আমার এই বিষয়গুলো নিয়ে বেশ আগ্রহ ছিল আগে থেকে। এখন পর্যন্ত আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কতটি? আমার যতদূর মনে পড়ে, আমার ভুল হতে পারে এখানে, সেটা হচ্ছে যে মৌলিকের সংখ্যা হচ্ছে গিয়ে 6টা। আমাদের একটা উপন্যাসিকা ওটা ধরতে পারি বা নাও ধরতে পারি, মৌলিক উপন্যাস 6টা। অনুবাদ উপন্যাসের সংখ্যা হচ্ছে গিয়ে 7টা। আর আমি বেশ কিছু ছোট গল্প সংকলনে লিখেছি, বেশ কিছু পত্রিকার জন্য লিখেছি। আমার লেখালেখির শুরু হয় 2011 সালে। তো এই গত প্রায় 1 যুগ ধরে লিখছি, বেশ অনেকখানি লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, দেখা যায় যে একজন লেখকের কাছে কিন্তু তার প্রত্যেকটা লেখাই খুব বেশি মূল্যবান, কিন্তু তারপরেও থাকে না যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করে একটা লেখার পরে, যে মনে হয় যে না, এইটা হচ্ছে একদম আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, একদম আমার মনের বহিঃপ্রকাশ হয়েছে। তো আপনার লেখা এরকম কোনো বই আছে কি? আমার জন্য ব্যাপারটা একটু জটিল এখানে। সেটা হচ্ছে কি যে আমার কাছে সবসময় মনে হয় যে আমার মাথায় যে গল্পটা আছে সেটা, যে গল্পটা আমি লিখেছি সেটার থেকে একটু ভালো। হ্যাঁ, আমার কখনোই মনে হয় না আমার পুরো গল্পটা আমি লেখায় নামিয়ে আনতে পারি। তো এই জন্য আমার সবসময় পছন্দের লেখা হচ্ছে এর পরে আমি যেটা লিখতেছি, সেটা যেটা এখন আমার মাথায় আছে, যেটা এখন আমি লেখা শেষ করি নাই, ওই গল্পটা হচ্ছে আমার প্রিয় গল্প সবসময়। তবে এতদিন পর্যন্ত যতগুলো উপন্যাস প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে আমার মনে হয়েছে যে অবয়ব নামে একটা বই আছে আমার, যেটা আমার বেশ পছন্দ। আমার মনে হয়েছে যে ওই বইয়ের মধ্যে আমি একটা সময়কে ধরতে পেরেছি। ওখানে বেশ কিছু মানুষ আছে যাদের মতো মানুষকে আমি বাস্তবে চিনি, হুবহু ওরকম না হলেও কিছু চরিত্রদেরকে আমি নিয়ে আসছি, অথবা বাস্তবের 2জন মানুষকে মিলিয়ে হয়তো একটা চরিত্র তৈরি করেছি। এই সব কিছু মিলে আমার একটা প্রিয় বই আছে, অ্যান্ড দ্য হিপোজ ওয়ার বয়েলড ইন দেয়ার ট্যাঙ্কস, বইটার নাম, জ্যাক কেরুয়াক আর উইলিয়াম বারোজের লেখা। আমার মনে হয়েছে যে ওই বইটার সাথে আমার এই বইটার খানিকটা মিল আছে, এবং সেই জন্য আমি আমার এই বইটা নিয়ে বেশ গর্বিত। অন্য লেখাগুলো আমি লাইক ইউ ক্যান টেক দেম অর লিভ দেম, মোটামুটি লাগে আর কি। হ্যাঁ, লেখালেখির জগতে আপনার কোনো অনুপ্রেরণা কেউ আছে যার লেখা আপনার খুব ভালো লাগে, বা আপনি আসলে চেয়েছিলেন যে ইস, আমি যদি মানে এই লেখকের মতো একটু লিখতে পারতাম? এটা থাকে, কিন্তু অনেকেরই থাকে। তো আপনার এরকম পছন্দের কোনো লেখক আছে কিনা, দেশে অথবা দেশের বাইরে? অনেক, মানে আমি প্রথম 5 জনের নাম বলি। তো এই 5 জনের নামে যে আমি আগামীকাল বলবো এটার কোনো গ্যারান্টি নেই, আগামীকাল হয়তো চেঞ্জ হয়ে যাবে। এখন এদের নাম মাথায় আসছে আর কি। তো তাদের মধ্যে প্রথম হচ্ছে যে শহীদুল জহির। আমি ওনার লেখা খুবই পছন্দ করি, এবং আমার ধারণা যে বাংলায় আমি এখনো পর্যন্ত মানে ওনার লেখার চেয়ে ভালো লেখা পড়েছি কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। ওনার লেখার স্টাইলটা আমার কাছে একটা ধাক্কার মতো ছিল। এই যখন আমি ওনার লেখা দেখি তখন আমার কাছে মনে হয় যে এভাবেও লেখা যায়, এই বিষয়টা আমার মাথায় তখন কাজ করে আর কি। তো আমি কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম বিদেশে, তখন আমি ওনার যে গল্পটা, আমার সব থেকে প্রিয় গল্প হচ্ছে গিয়ে আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই, এই নামে শহীদুল জহিরের একটা গল্প আছে, ছোট গল্প। আমি সেই গল্পটার থেকে অনুপ্রাণিত হয়ে একটা ট্যাটু করেছি যেটাতে নয়নতারা ফুল রেখেছি। দ্যাটস হাউ মাচ আই অ্যাডমায়ার হিম অ্যাকচুয়ালি। এছাড়া আমার প্রিয় লেখকের মধ্যে আছেন হচ্ছে গিয়ে হোর্হে লুই বোর্হেস। ওনার লেখা আমি খুবই পছন্দ করি। গ্র্যান্ট মরিসন নামে একজন আছেন যিনি কমিক বই লেখেন, ওনার লেখা আমার উপর বেশ প্রভাব ফেলেছে। হরর রাইটারদের মধ্যে আমি পল ট্রেমব্লের লেখা পছন্দ করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হরর গল্পগুলো আমার বেশ পছন্দ ছিল। তারানাথ তান্ত্রিক আমার খুবই পছন্দের একটা গল্প। এবং অন্য আরো এই যে উইলিয়াম বারোজের নাম বললাম, ওনার লেখা আমার খুব পছন্দ। বুজনের হাইকু আমার খুবই ভালো লাগে। এরকম মানে আরো অনেকের নামই মাথায় আসতে থাকবে আসলে যদি বলতে থাকি তাহলে, বাট এদেরকে আমি এই মুহূর্তের জন্য আমার টপ 5 বলবো। দেখা যাচ্ছে যে বর্তমানে প্রত্যেক বছরই কিন্তু বইমেলাতে আসলে প্রচুর সংখ্যক নতুন নতুন লেখক আসছেন, তাদের বই বের হচ্ছেন, এবং প্রচুর পাঠক কিন্তু বই কিনছে। হ্যাঁ, কিন্তু আমরা আসলে এই যে অর্থে আসলে সবাইকে পাঠক বললাম, আক্ষরিক অর্থে কিন্তু সবাই পাঠক না। হ্যাঁ, বইমেলায় যারা আসে তাদের সবাইকে আমরা পাঠক বলতে পারি না। প্রচুর পরিমাণে বই তারা কিনছেও, কিন্তু মানে আপনার কাছে কি মনে হয় যে এটাকে আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন?
একজন লেখক হিসাবে আচ্ছা। মানে পাঠকদের এই আচ্ছা। সম্পর্কটাকে? এটার ব্যাপারটা কি যে আমার মনে হয় যে প্রথমে বইমেলার অংশটা দিয়ে উত্তর দিই, সেটা হচ্ছে যে আমার মনে হয় বইমেলায় যত বেশি মানুষ যায় তত ভালো। কারণ বইমেলার দুই ধরনের মূল্য আছে, একটা হচ্ছে গিয়ে বইয়ের মেলা হিসেবে, আরেকটা হচ্ছে শুধু মেলা হিসেবে, উৎসব হিসেবে, তাই না? এবং আমার মনে হয় যে উৎসবের জন্য এর থেকে ভালো উপলক্ষ আর হতে পারে না যে আমি বইয়ের আশেপাশে ঘুরবো, কোন একটা বই চোখে পড়লে সেটা দিয়ে একটু পড়বো, সেটা একটু কিনবো। তো আমার মনে হয় যে এই কারণটায় যারা সাধারণত বই পড়ে না তারাও যদি শুধু উৎসব হিসাবে বইমেলায় যায়, তাদের চোখে যদি এমন কোনো একটা বই লাগে যেটা দেখে তাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, সেই বইটা নিয়ে এসে বাসায় এসে যদি 2 পৃষ্ঠা উল্টা দেখে যে গল্পটা তোমার পছন্দ হচ্ছে, সেখানে একজন নতুন পাঠক জন্মে গেল কিন্তু, তাই না? তো এই ব্যাপারটার জন্য আমার মনে হয় বইমেলার ক্ষেত্রে যত বেশি মানুষ সেখানে যায়, যত বেশি মানুষ বইমেলায় সময় কাটায়, আমার তত ভালো লাগবে। আর আমার মনে হয় যে বাংলাদেশের যেই লেখক সমাজ তারা পাঠকদের উপর একটু বেশি কঠিন হয় সাধারণত, রাইট? এই দোষ মানে এই দোষ থেকে আমিও মুক্ত না, আমার ওই সমস্যা হয় মাঝে মাঝে। আমার মনে হয় যে আমার বইয়ের ব্যাপারে মানুষটা এই কথাটা না বলে অন্য একটা কথা বললেও পারতো। কিন্তু আসলে সত্যি কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে একজন লেখক যখন লিখছে, বইটা প্রকাশিত হওয়ার পর পাঠকদের কাছে যাওয়ার পর ওই বইয়ের মালিকানা ছেড়ে দেওয়ার মতো খানিকটা মনোবল তার থাকা উচিত। পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের কাছে এক এক রকম। আমি একটা ফুল যেভাবে দেখি আরেকজন মানুষ সেই ফুল একইভাবে দেখবে না, বইয়ের ক্ষেত্রেও তাই। আমার বইটা আমার কাছে যেমন, সেটার অর্থ আমার কাছে একটা, আমার পাঠকের কাছে সম্পূর্ণ অন্য একটা অর্থ হতে পারে। সেটা কিন্তু ওই পাঠকের নিজস্ব অর্থ, ওইটা তার মালিকানায় বানানো একটা জিনিস। আমার বইটা তার মালিকানায় চলে গেছে। সো ওইখানে আসলে আমার এটা মানে প্রতিবাদ করে লাভ নেই যে আপনি কেন আমার বইয়ের ব্যাপারে এটা মনে করলেন না, ভালো হোক খারাপ হোক, এটা নিয়ে আসলে প্রতিবাদ করে লাভ নেই। সো এটাও আরেকটা ব্যাপার যে আমার মনে হয় যে লেখকদের আরেকটু সহনশীল হওয়া উচিত পাঠকদের মিশ্র প্রতিক্রিয়া ব্যাপারে, এবং মানে পাঠকদের যদি আরেকটু অংশ গ্রহণ করার ব্যাপারটা বাড়ে আমাদের বইয়ের ইন্ডাস্ট্রিতে, তাহলে আমি সেটাকে খারাপ চোখে দেখি না, আমি সেটাকে ভালো হিসাবে দেখি। এমনিতে বাংলাদেশে ধরেন সাহিত্যের অবস্থা অন্য শিল্পের মাধ্যমগুলোর তুলনায় আমি মনে করি যে একটু দুর্বল। আমি যদি ফিল্ম মেকিং এর সাথে তুলনা করি, ফিল্ম হচ্ছে গিয়ে এখনকার যুগের সব থেকে শক্তিশালী মাধ্যম, রাইট? মানে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কখনো সিনেমা দেখে নাই, তবে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে হয়তো পড়ার বইয়ের বাইরে কোনো বই কখনো পড়েনি। তো আমার মনে হয় যে মানে পাঠকদের জন্য লেখকদের এরকম দরজা বন্ধ করে দেওয়া উচিত না, যত বেশি সম্ভব পাঠককে আসতে দেওয়া উচিত। এটা হচ্ছে আমার মত। বর্তমানে যারা আছেন আমাদের সাহিত্য নিয়ে যারা কাজ করছেন, তাদের সম্পর্কে আপনার মতামত কি? একজন লেখক হিসেবে, তরুণ লেখক হিসেবে আপনি কি বলতে চাচ্ছেন এই ব্যাপারে? থ্যাংক ইউ আমাকে তরুণ বলার জন্য। আমি আসলে যথেষ্ট বুড়া, আমি ধরে নিচ্ছি আমার চেহারা দেখে সেটা বোঝা যায় না আমার টোপে। তো বাংলাদেশে এখন যে লেখকরা লিখছেন তাদের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে এবং একটা প্রশংসা আছে। প্রশংসাটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমার মনে হয় এখন যারা গল্প লিখছেন তারা এমন নতুন অনেক কিছু চেষ্টা করছেন যেগুলো আগে কখনো বাংলায় চেষ্টা করা হয়নি। তাদের ইনফ্লুয়েন্স অনেক ছড়ানো। এই নতুন যে লেখকরা লিখছেন ওনারা মানে বিশ্ব সাহিত্যের ব্যাপারে মানে ধারণা রাখার চেষ্টা করেন, ওয়ার্ল্ড সিনেমার ব্যাপারে ধারণা রাখার চেষ্টা করেন, অ্যানিমে দেখে, ওরা দেখে, বাইরে যে ওয়েস্টার্ন অ্যানিমেশন হচ্ছে এগুলো দেখে, ম্যাঙ্গা পড়ে, কমিক বুকস পড়ে, এই সব কিছু ওরা বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের লেখায় নিয়ে আসার চেষ্টা করে। এই ব্যাপারটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার মনে হয় যত নতুন জিনিস চেষ্টা করা হবে সেগুলোর মধ্যে কিছু না কিছু অন্তত সফল হবে। চেষ্টা না করা গেলে সফল হওয়ার তো আসলে সুযোগ আসে না ওখানে। এই ব্যাপারটাকে আমি বেশ অ্যাপ্রিসিয়েট করি তরুণ লেখকদের মধ্যে। যেটা আমার অভিযোগ সেটা হলো যে আমার ধারণা তরুণ লেখকদের বই পড়ার পেছনে আর একটু বেশি সময় দেওয়া উচিত। এখন সিনেমার প্রভাব এত বেশি লেখকদের উপরে যে ওইটা ওনাদের লেখা পড়লে বেশ পরিষ্কার বোঝা যায় যে এই যে দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছে এটা কোনো সিনেমার দৃশ্য হলে বেশি মানাতো বইয়ের দৃশ্য হিসাবে যেভাবে আসছে তার থেকে, অথবা যে ধরনের গল্প লেখা হচ্ছে সেটা হয়তো সিনেমার কথা ভেবে লেখা হয়েছে। তো এই হচ্ছে কি আসলে অভিযোগ এবং পরামর্শ যে আমার মনে হয় যে লেখকদের সিনেমা দেখুক কোনো সমস্যা নেই, কিন্তু বইয়ের পেছনে যথেষ্ট সময় দেওয়ার দরকার আছে। বই পড়াটা তো একটু কঠিন সিনেমা দেখার চাই, কিন্তু কঠিন কাজটা লেখক হিসাবে করা উচিত আসলে। এই একজন লেখক হিসাবে আপনার আসলে ঠিক কতখানি সামাজিক দায়বদ্ধতা আছে বলে আপনি মনে করেন? আপনি আসলে
আপনার লেখা থেকে আপনি সমাজকে কতটুকু দিতে পারছেন বা সমাজ কতটুকু আসলে নিতে পারছে, তরুণ প্রজন্ম কতটুকু নিতে পারছে, সেই সম্পর্কে আসলে এখন আমি যদি বলি যে আপনি লেখক না হয়ে আপনি পাঠক হিসেবে যদি মূল্যায়ন করেন, সেক্ষেত্রে আপনার লেখাগুলোকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমার মনে হয় যে প্রত্যেক লেখকেরই সমাজকে কিছুটা অন্তত বদলে দেওয়ার ক্ষমতা আছে। ক্ষমতাটা এক একজনের জন্য এক এক পরিমাণে থাকে, রাইট? ইটস আ ম্যাটার অফ ডিগ্রিজ। এবং সেই পরিমাণটা যার যত বেশি, তার সামাজিক দায়বদ্ধতা তত বেশি হওয়া উচিত। কারণ তার প্রত্যেকটা লেখার আগে চিন্তা করতে হবে যে আমার বই 5 লাখ মানুষ পড়বে, 5 লাখ মানুষ আমার বই পড়ে কি চিন্তা করছে সেটার দায় আমার, রাইট? এটা অন্তত লেখকের একবার হলেও ভাবতে হবে। যদি একটু আগে যেটা বলছিলাম যে আসলে বই প্রকাশিত হলে এটার মালিকানা শেষ লেখকের কাছ থেকে, বইটা তারপর পাঠকের কাছে চলে যায় জিনিসটা। তো এমন না যে প্রত্যেকটা পাঠকের ব্যক্তিগত মতের জন্য লেখক দায়ী, কিন্তু মতগুলোকে যেভাবে প্রভাবিত করা হচ্ছে সেটার জন্য লেখক অবশ্যই দায়ী, কারণ ওই বইটার উপর ভিত্তি করে পাঠক মতগুলো তৈরি করছে। এখন আমার মতো একজন লেখক যাকে ধরেন যার 5 লাখ পাঠক নাই, আসলে সত্যি কথা বলতে আমার সেই তুলনায় সামাজিক দায়বদ্ধতা অনেক কম, যে কারণে আমার কাছে মনে হয় যে আমার বেশ কিছু স্বাধীনতা আছে, যেটা মানে বিখ্যাত বা জনপ্রিয় লেখকদের থাকে না। আমি আমার লেখায় অনেক উদ্ভট জিনিসপত্র করতে পারি, আমার যা ইচ্ছা আমি তাই লিখতে পারি। তো যদি আমার জন্য আপনার এই প্রশ্নটা হয়ে থাকে যে আমার সামাজিক দায়বদ্ধতা কতটা, এটা আমি মনে করি প্র্যাকটিক্যালি স্পিকিং আমার সামাজিক দায়বদ্ধতা তেমন একটা নাই, রাইট? কারণ আমার লেখা খুব বেশি মানুষ প্রভাবিত হচ্ছে না। এবং যদি হয় তাহলে সেটার দায় কিছুটা পর্যন্ত আমার কাছে অবশ্যই থাকবে, কারণ তাকে আমি চিন্তার ওই গন্তব্যটা না দেখালে ওই পথটা তো আমি দেখিয়েছি। তো আমার মনে হয় যে লেখকদের সামাজিক দায়বদ্ধতার দায়টা শুধু ওইটুকুই যে আমি চিন্তা করে একটা পথ আপনাকে দেখাতে পারি, এই পথ ধরে আপনি কোথায় যাচ্ছেন এটা আসলে পাঠক হিসাবে আপনার দায়িত্ব, রাইট? একই পথ ধরে একজন মানুষ ধরেন মানে বিষণ্ণতা পর্যন্ত চলে যেতে পারে, আরেকজন মানুষ বিষণ্ণতা থেকে মুক্তি পেতে পারে, কারণ ওই যে বইটা নিয়ে যে বইটা তারা পড়ছে সেই বইটার প্রসঙ্গ হয়তো বিষণ্ণতা, কিন্তু এক একজনের কাছে বিষয়টা এক এক রকম। প্রসঙ্গটার জন্য লেখক দায়বদ্ধ, প্রসঙ্গটা কিভাবে পাঠক নিচ্ছে সেটার জন্য লেখকের দায়বদ্ধতা আছে বলে এটা আমি মনে করি না। ভাইয়া 2024-এর বইমেলাতে আপনি 3টা বই আসছে, একটা অনুবাদ আর হচ্ছে 2টা মূল উপন্যাস। তো এই বইগুলো সম্পর্কে আপনি কিছু বলতে চান আপনার পাঠকদের? তো অনুবাদটা দিয়ে শুরু করি। এটা আমার করা প্রথম প্রবন্ধের অনুবাদ এবং আমার করা সব থেকে কঠিন অনুবাদ এখন পর্যন্ত এটা, রাইট? আমি অনুবাদ করে নিতে বেশ এনজয় করি, আমার কাজটা বেশ উপভোগ করি করার সময়। এইবার সেই উপভোগ করার পাশাপাশি আমার বেশ সময় দিতে হয়েছে এটার পেছনে। আমি যখন অনুবাদ করি সেটার কমপক্ষে 2টা সংস্করণ থাকে প্রকাশনায় যাওয়ার আগে। আমি লিখে রিরাইট করে পুরো লেখাটা আরেকবার প্রথম থেকে বদলে দিই, যেসব ভুল ছিল প্রথমবার ভুলগুলো ঠিক করি। তো আমার মনে হয় যে এই প্রথমবার আমি 4 বার পুরো বইটা রিরাইট করেছি। বইটা ছোট্ট, বইটা হচ্ছে গিয়ে ইংরেজি সংস্করণটা হচ্ছে 80 পৃষ্ঠার মতো, বাংলায় করলে 101-110 পৃষ্ঠার মতো হবে। কিন্তু বইটার বিষয়টা যেরকম গুরুত্বপূর্ণ, বিষয় হচ্ছে আত্মহত্যা। মানুষের কেন আত্মহত্যা করা উচিত বা উচিত না, এটা হচ্ছে গিয়ে বইটার প্রশ্ন। এবং এখনো পর্যন্ত দর্শনের জগতে আত্মহত্যা কেন করা উচিত না সেইটার মূল জাস্টিফিকেশন হিসেবে, মূল কারণ হিসেবে এই বইটার যুক্তিগুলোকেই তুলে ধরা হয় আর কি। সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য আমি অনেক মনোযোগ দিয়ে এবং অনেক কষ্ট করে এই অনুবাদটা করেছি এবং আমার ধারণা কাজটা খারাপ হয়নি। আমি আমার খুব বেশি কাজের ব্যাপারে এটা বলি না, কিন্তু আমার ধারণা এই কাজটা খারাপ হয়নি। আমার মৌলিক 2টো উপন্যাসের প্রসঙ্গে আমি একটা লিখছি হচ্ছে বাতিঘর প্রকাশনের জন্য, মোহাম্মদ নাজিমউদ্দিনের বাতিঘর, এবং আরেকটা হচ্ছে আদি প্রকাশনের জন্য। বাতিঘরের জন্য যেটা লিখছি সেটা আমার পূর্বে প্রকাশিত একটা বইয়ের সিকুয়েল হিসেবে আসছে, রাইট? অক্টাইন নামে আমার একটা বই ছিল যেটা এরকম আদিভৌতিক একটা বই, সেটা বহু আগে প্রকাশিত হয়েছিল প্রথমবার 2016 সালে। তো বহুদিন ধরে মানুষ আমাকে বলছে যেন এটা একটা সিকুয়েল করি, এটার জন্য একটা 2য় খণ্ড করি, ইত্যাদি ইত্যাদি। তো এতদিন পর্যন্ত গল্প সাজাচ্ছিলাম, মাঝে মধ্যে লেখার ইচ্ছা হয়েছে, মাঝে মধ্যে লেখার ইচ্ছা হয়নি। সবকিছু মিলিয়ে আমি অবশেষে এই বছরে এসে বইটা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এখন আমার মনে হচ্ছে যে বইটা প্রকাশ করার মতো একটা অবস্থায় আসছে। তো আগে অক্টাইন 1-এর পর অক্টাইন 2 একটা উপন্যাসের কথা ছিল, কিন্তু অক্টাইন 2 এখন 3টা খণ্ডে বিভক্ত 3টা উপন্যাস হবে, যদিও গল্প হবে একটাই, অনেকটা লর্ড অফ দ্য রিংস এর মতো, যে একটা দীর্ঘ গল্প 3টা বইয়ে 3টা খণ্ড হিসেবে প্রকাশিত হবে। এইবার আসছে অক্টাইন 2 এর প্রথম খণ্ড, যেটার নাম হবে অক্টাইন জগৎ সবুজ।
তো এই বইটার কাজ প্রায় শেষ। এটা আশা করি জানুয়ারির মধ্যে আমার রিরাইটিং এডিটিং সবকিছু শেষ হয়ে যাবে। প্রচ্ছদের কাজও চলছে, ওটা মানে হয়ে যাবে আশা করি বইমেলার মধ্যে। আদি প্রকাশনের জন্য যেটা লিখছি সেটাকে ঠিক কোন ঘরানায় ফেলা যায় এই ব্যাপারে আমি নিশ্চিত নই, তবে সেটাকে আমি হয়তো সমসাময়িক উপন্যাস বলতে পারি। আমি দর্শনের যেই বিষয়গুলো নিয়ে বর্তমানে পড়ালেখা করছি এবং কিছু প্রসঙ্গ যেগুলো আমাকে আগে অনেকবার ভাবিয়েছে, যে বাংলাদেশে আসলে মানুষের মধ্যে যখন সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কে এক্সপেকটেশনের রোল কেমন থাকে, মানুষ একজন আরেকজনের কাছ থেকে কি চায় এবং কোন ধরনের মানুষ সম্পর্কে অপর পক্ষের কাছ থেকে কি চায়, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এই বইয়ের প্রতিপাদ্য আর কি। তো সেটা আসবে হচ্ছে গিয়ে ওখানেও খানিকটা না মানে এর বলে একটু স্পয়লার হয়ে যাবে, তবে আমি একটা ইঙ্গিত দিতে পারি যে বইটার ব্যাপার কি হচ্ছে, যে বইটা পুরোপুরি বাস্তব ভিত্তিক নয়। ইট ইজ নট আ রিয়ালিস্ট বুক। রিয়ালিজম আমি পছন্দ করি না। আমার ধারণা যেসব কাজ পুরোপুরি বাস্তব ভিত্তিক হতে চায়, পুরোপুরি রিয়ালিস্ট হিসাবে নিজেদের দাবি করে, সেই কাজগুলো সবসময় ওই বিষয়টা ইগনোর করে যায় যে সব থেকে রিয়ালিস্ট কাজ, যদি আমি একটা ডকুমেন্টারির কথাও চিন্তা করি অথবা একটা জীবনীর কথাও চিন্তা করি, বইয়ের প্রসঙ্গে যদি আসি, সেই জীবনীতেও লেখক যখন লিখছেন তখন তার কিছু কিছু জিনিস লেখার যোগ্য হিসাবে চুজ করতে হয়, কিছু কিছু জিনিস লেখার যোগ্য না হিসাবে বাদ দিয়ে দিতে হয়। এখানেও কিন্তু জীবনকে একটা ফ্রেমের মধ্যে দেখানো হচ্ছে, পুরো জীবনটা তুলে ধরা হচ্ছে না। বাস্তবতা কিন্তু একঘেয়ে এবং ইন্টারেস্টিং দুইটা বিষয়ের সমন্বয়। বইয়ে শুধু ইন্টারেস্টিং ব্যাপারগুলোই আসে, গল্পে সবসময় শুধু ইন্টারেস্টিং ব্যাপারগুলো আসে। তো এই সব কিছুর কারণে আমি রিয়েলিস্টিক স্টোরি টেলিং খুব একটা পছন্দ করি না, এবং আমার এই লেখাটাও রিয়েলিস্টিক হবে না। কিন্তু কোন ঘরানা এটা আমি এখন বললে পাঠকদের খানিকটা মতো নষ্ট হয়ে যাবে, তাই আপাতত বলবো না। হ্যাঁ, সর্বশেষ আপনি যদি আমাদের যারা দর্শক এবং শ্রোতা আছেন তাদেরকে বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন সম্পর্কে কিছু বলতেন। আচ্ছা, মানে বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের ব্যাপারে আমার ধারণা যা ছিল সবসময় বেশ পজিটিভ ছিল, এবং আমি দেখেছি যে ওরা কমিউনিটি তৈরি করার ব্যাপারে, মানে শুধু বইয়ের আগ্রহ থেকে যে মানে বাংলাদেশের দুই প্রান্তের মানুষ মিলিত হতে পারে, এই ব্যাপারে মতামত বিনিময় করতে পারে এবং সেখান থেকে এক ধরনের বন্ধুত্ব তৈরি করতে পারে, এই বিষয়টা যেন গড়ে ওঠে, সেটা ব্যাপারে বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের আমি একটা চেষ্টা দেখেছি। এর পাশাপাশি বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন যেটা করছে সাহিত্যিকদের নিয়ে বা লেখকদের নিয়ে, সেই ব্যাপারটাও আমার কাছে মনে হয় যথেষ্ট প্রশংসনীয়। কারণ কি, যে আমার মনে হয় যে বাংলাদেশে এখন প্রচুর নতুন লেখক আসছেন, লেখিকা আসছেন, প্রচুর নতুন বই বের হচ্ছে। তো এই আমার পক্ষে যদি সম্ভব হতো, আমি এদের সবাইকেই নিজেদের লেখার ব্যাপারে জানানোর জন্য, পাঠকের সাথে যোগাযোগ করার জন্য একটা প্ল্যাটফর্ম দিতাম। কারণ আমার ধারণা প্রত্যেক লেখকেরই অন্তত একটা গল্প মানুষের পড়া উচিত, এটা হচ্ছে কি আমার ব্যক্তিগত ধারণা। এবং আমার ধারণা বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন নতুন এবং প্রবীণ লেখকদের নিয়ে যে কাজটা করছে সেটা কিছুটা হলেও এই প্ল্যাটফর্ম তৈরি করার ভূমিকায় সাহায্য করে, রাইট? ওনারা এমন অনেক লেখকের কথা পাঠকদের পর্যন্ত পৌঁছে দিচ্ছেন যাদের ব্যাপারে হয়তো পাঠকদের আগে ধারণা ছিল না। এবং আমার ধারণা এই যে কমিউনিটি বিল্ডিং যেটা বললাম, একটা মানে বন্ধু চক্র তৈরি করা, নতুন মানুষের সাথে পরিচিত হওয়া এবং তাদের সাথে আগ্রহের মিল খুঁজে পাওয়া, এই ব্যাপারটা লেখক পাঠকের মধ্যেও হয়। এবং আমার ধারণা এখানেও বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন একটা চ্যানেল হিসেবে কাজ করছে, একটা মিডিয়াম হিসেবে কাজ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো অনুষ্ঠানে। ততদিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বরাবরের মতোই বলবো, বইয়ের পাতায় স্বপ্ন খুঁজুন।